এই যে 6টা আসনে যে নির্বাচনটা হলো এবং যেটা 6টাতেই তৃণমূল জিতে গেল, এই ব্যাপারে যদি একটু রাজনৈতিক বিশ্লেষণ ঠিক মতন করা হয় তাহলে কিন্তু একটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে এই জেতার মূলে বিরোধীদের একটা বড় ভূমিকা ছিল নয় কি? তৃণমূলের সঙ্গে 2026-এ যদি লড়াই করতে হয় তাহলে সমস্ত বিরোধী দল যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই ময়দানে নামে তাহলেই একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু তার বাইরে যদি প্রত্যেকটা দল আলাদা আলাদা করে লড়াই করতে থাকে বা লড়াই করে তাহলে কিন্তু 2026-এ ঠিক এইভাবেই বিরোধীরা ভরাডুবি হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। এইখানে যে সাংগঠনিক যে দুর্বলতা যেটা বারবার ফুটে উঠছে, সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে বিরোধীদের এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। সেই সঙ্গে যে কথাটা পরিষ্কার যে বিরোধীদের কিন্তু প্রমাণ করতে হবে, সাধারণ মানুষের সামনে গিয়ে প্রমাণ করতে হবে যে তাদের গ্রহণযোগ্যতা বা তারা তৃণমূলের বিকল্প। এই বিষয়টা যতদিন না প্রমাণ হচ্ছে ততদিন কিন্তু এভাবেই বিরোধীরা হারবে। সাধারণ মানুষের, সাধারণ ভোটারদের একটা অংশ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কাজকর্ম তারা দেখেছে, যে সমস্ত অভিযোগগুলো তাদের সামনে উঠেছে, তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে কিন্তু খুব একটা সমর্থন করতে চাইছেন না। কিন্তু তারপরেও এই ভোটে এই বিপুল জয় কি করে সম্ভব? এই জয়ের মূল যে কারণ সেটা হচ্ছে যে বিরোধী সংগঠন দুর্বল। এই উপনির্বাচনে তৃণমূলের এই যে বিরাট জয়, এটা অনিবার্যই ছিল। এই বিরাট ব্যবধানে যে এক একটা কেন্দ্রে যেভাবে জয় করেছে তৃণমূল কংগ্রেস, এটা আগে থেকেই অনেকেই জানতেন, সাধারণ মানুষও প্রায় বেশিরভাগই জানতেন। মাদারিহাট, তালডাংরা, সিতাই, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, এই যে 6টি বিধানসভা উপনির্বাচন হয়ে গেল এবং ফলাফল আজকে বেরোলো, তাতে করে যেটা আমরা লক্ষ্য করলাম যে তৃণমূল কংগ্রেসের যে বিরাট জয় তারা পেলেন এবং তার ফলে এই যে বিরোধীদের যে সংগঠন যে মুখ থুবড়ে পড়ল, এই ব্যাপারে বলার কোনো অবকাশ কিন্তু নেই। বিরোধীরা যতই এখানে চিৎকার করে বিভিন্ন রকম যুক্তি খাড়া করার চেষ্টা করুন না কেন, তাদের সাংগঠনিক দুর্বলতা যে প্রকটভাবে এই জায়গাগুলোতে দেখা দিয়েছে বা দেখা গেল, এ ব্যাপারে কোনো সংশয় থাকার কথাই না। মাদারিহাটের মতন জায়গা যেখানে বিজেপি তার ভোট ব্যাংকটা অনেক বড় ছিল, সেই জায়গায় তৃণমূল একটা বড় ভোটের ব্যবধানে সেখান থেকে জিতে গেল তৃণমূল প্রার্থী। এবং পাশাপাশি 6টি যে কেন্দ্র আমরা দেখলাম, প্রত্যেকটা কেন্দ্রে জেতার যে মূল কারণটা কি, তার মূল কারণ যদি আমরা লক্ষ্য করি সেটা আমরা দেখব যে বিরোধীদের প্রতি এখনও সাধারণ ভোটারদের সেই আস্থা হয়তো এখনও তৈরি হয়নি, বা বিরোধীরা এখনও তৃণমূলের বিকল্প হিসাবে নিজেদের গ্রহণযোগ্যতাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারেনি। যদি সেটা পারতেন বা যদি সেটা হতো তাহলে এই 6টির মধ্যে অন্তত 2টি ব্যক্তি আসন বিরোধীরা কিন্তু ছিনিয়ে নিতে পারত। এমনকি 2021 বিধানসভায় বিরোধীরা যে আসনে জিতেছে সেই আসনটাও এই উপনির্বাচনে তাদের হারাতে হবে। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে 6টি বিধানসভা উপনির্বাচনে যে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতে গেল এবং একটা বড় ব্যবধানে, প্রত্যেকটা হাড়োয়ায় যে ব্যবধানটা দেখা গেল, একটা বিরাট ব্যবধান, সেই ব্যবধানে তারা জিতল। একইভাবে 6টি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটাতেই আমরা যেটা লক্ষ্য করলাম যে প্রত্যেকটাতেই বেশ ভালো ভোটের ব্যবধানে কিন্তু বিরোধীদের থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে। এর মূল কারণ দুটো হতে পারে। এক হচ্ছে বিরোধীদের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে ফুটে ওঠেনি। 2 হচ্ছে তৃণমূল যেহেতু ক্ষমতায় আছে, উপনির্বাচনে এর আগে আমরা যদি লক্ষ্য করি অধিকাংশ উপনির্বাচনের ক্ষেত্রেই দেখেছি যে শাসক দল, সেই শাসক দলই সাধারণত জিতে আসে। মাঝে মাঝে সেটার কিছু পরিবর্তন হয়, কিন্তু যেটা প্রধান যে বিষয়টা যে বিরোধীরা বিকল্প হিসাবে সাধারণ মানুষের কাছে যে নিজেদের তুলে ধরার যে বিষয়টা, সেটা কিন্তু তারা পারেনি, এখান থেকে কিন্তু পরিষ্কার। ফলে স্বাভাবিকভাবে 2026 যে বিধানসভা নির্বাচন হবে
সেই বিধানসভা নির্বাচনে বিরোধীরা যে কুপকাত হবেন এ ব্যাপারে কিন্তু বলার খুব একটা যে অবকাশ আছে তা কিন্তু নয়। অর্থাৎ বিরোধীরা এইটা একটা টেস্ট ফর্মে যদি আমরা দেখি তাহলে 2026 বিধানসভা নির্বাচনে যেখানে এখন থেকে তৃণমূল কংগ্রেস তারা কিভাবে সেই নির্বাচনে তাদের কৌশল হবে এবং কিভাবে বিভিন্ন আসনে তারা জিতবেন এবং কিভাবে জেতার পরিকল্পনা তারা করবেন, তাদের সংগঠন যেটুকু প্রবলেম আছে সেই সংগঠনটাকে তারা মজবুত করার চেষ্টা করছেন, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা এখনও সেইভাবে ময়দানে নেমে কতটা করতে পেরেছেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। অর্থাৎ বিরোধীদের যেখানে বেশি সাংগঠনিক শক্তিটাকে বৃদ্ধি করার দরকার ছিল সেখানে কিন্তু উল্টো আমরা লক্ষ্য করছি। সেখানে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস এই জায়গা থেকে বেশি তাদের সাংগঠনিক দুর্বলতাকে সবল করার জন্য তারা যে চেষ্টাটা করছে, বিরোধীরা কিন্তু সেই অর্থে কতটা করছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ফলে স্বাভাবিকভাবে 2026-এ কী হতে চলেছে সেটা কিন্তু এখন থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে 2026 বিধানসভা যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিরোধীদের যে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার কথা সেই প্রস্তুতিটা সেই অর্থে কতটা নেওয়া হচ্ছে সেটা নিয়ে যেমন প্রশ্ন, পাশাপাশি তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনটাকে আরও মজবুত করার জন্য তারা নানা রকম কর্মসূচি কিন্তু ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছে এবং সাধারণ মানুষের একটা বড় অংশ তৃণমূলের থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল, এইরকম একটা কথা কিন্তু আমরা শুনেছি। এবং সাধারণ মানুষের, সাধারণ ভোটারদের একটা অংশ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কাজকর্ম তারা দেখেছে, যে সমস্ত অভিযোগগুলো তাদের সামনে উঠেছে তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে কিন্তু খুব একটা সমর্থন করতে চাইছেন না। কিন্তু তারপরেও এই ভোটে এই বিপুল জয় কি করে সম্ভব? এই জয়ের মূল যে কারণ সেটা হচ্ছে যে বিরোধী সংগঠন দুর্বল এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে তারা সাধারণ মানুষের কাছে তাদের যে বিষয়টাকে সেটা তুলে ধরে সেইভাবে, অর্থাৎ তাদের যে সাংগঠনিক শক্তি সেটাকে প্রয়োগ করে তারা সেখান থেকে জিতে আসে। আর বিরোধীরা বলতেই পারেন যে এই জয় প্রকৃত জয় নয়, এটা অনেক সময় জোর করে গায়ের জোরে, অনেকে হয়তো এমনও অভিযোগ করতে পারেন যে বিভিন্ন রকম ছাপ্পা রিগিং ইত্যাদি করে, কিন্তু বিষয়টা যখন ভোটটা হয়েছিল তখন কিন্তু এই ছাপ্পা রিগিং বা এই ধরনের কিন্তু অভিযোগ কিন্তু বিরোধীদের তরফ থেকে তখন তোলা হয়নি। ফলে এখন যদি সেই জিনিসটা তোলা হয় সেটাও কতটা যুক্তিসঙ্গত হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন থাকবে। অর্থাৎ বিরোধীদের কিন্তু নিজেদেরই ঠিক করতে হবে যে তারা 2026 বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য নিজেরা কি প্রস্তুত, নিজেদের সাংগঠনিক যে শক্তি সেটা কি যথাযথ, তৃণমূলের সঙ্গে লড়াই করার ক্ষেত্রে যে শক্তি দরকার বা মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য যে বিষয়গুলোর ওপরে মানুষ বিশেষভাবে নজর দেয় বা মানুষ যেগুলোকে ভালোবাসে বা মানুষ যেগুলোকে গ্রহণ করতে চায় সেই জিনিসটা কিন্তু বিজেপি নেতা নেত্রীদের মধ্যে আছে বা বিজেপি দলের মধ্যে সেই জিনিসটা কি আছে। এই বিষয়গুলো নিয়ে নিজেদের দলের মধ্যে যদি চর্চা না করে তাহলে কিন্তু এই বিজেপির পক্ষে বা যে সিপিএম যে বিরোধী দল তাদের পক্ষে বা কংগ্রেসের পক্ষে কখনোই এই রাজ্যে ক্ষমতায় আসা কখনোই সম্ভব হবে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে 2026-এ যদি লড়াই করতে হয় তাহলে সমস্ত বিরোধী দল যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই ময়দানে নামে তাহলেই একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু তার বাইরে যদি প্রত্যেকটা দল আলাদা আলাদা করে লড়াই করতে থাকে বা লড়াই করে তাহলে কিন্তু 2026-এ ঠিক এইভাবেই বিরোধীরা ভরাডুবি হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সংশয় থাকার কথাই নয়। তার কারণ হচ্ছে তৃণমূলের সঙ্গে লড়াই করতে গেলে কিন্তু ওই বিভিন্ন দল প্রার্থী দেবে, একটা কেন্দ্রে যদি 4টে রাজনৈতিক দলের প্রার্থী থাকে স্বাভাবিকভাবে বিরোধী যে ভোটটা সেইটা কাটাকুটি হওয়ার ফলে শাসক দল সেখানে বেনিফিট হয়ে বেরিয়ে যায় এবং এক্ষেত্রে সেটাই হয়েছে। এখানে যদি এই উপনির্বাচনে যদি বিরোধীরা একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করত তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে কঠিন লড়াই হয়ে দাঁড়াতো এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিরোধীরা এখান থেকে বেশ কয়েকটা আসন কিন্তু ছিনিয়ে নিতে পারত। কিন্তু সেটা তো হওয়ার উপায় নেই, কারণ বিরোধীরা তো নিজেরা ঐক্যবদ্ধ নয়। এদিকে তৃণমূল তাদের শত্রু যেমন বলছে, কিন্তু পাশাপাশি
তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার যে প্রবণতা সেটা তাদের মধ্যে নেই। স্বাভাবিকভাবে তৃণমূলকে হারানো খুব কঠিন, যতক্ষণ না বিরোধীরা ঐক্যবদ্ধ না হতে পারছে তৃণমূলকে এ রাজ্য থেকে সরানো যাবে না। এইটা হচ্ছে পরিষ্কার কথা। এবং এখানে তৃণমূলকে টেকিয়ে রাখার ক্ষেত্রে বিরোধীদের একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে। এই যে 6টা আসনে যে নির্বাচনটা হলো এবং যেটা 6টাতেই তৃণমূল জিতে গেল, এই ব্যাপারে যদি একটু রাজনৈতিক বিশ্লেষণ ঠিক মতন করা হয় তাহলে কিন্তু একটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে এই জেতার মূলে বিরোধীদের একটা বড় ভূমিকা ছিল নয় কি? অবশ্যই ছিল। বিরোধীরাই অনেকাংশে তৃণমূলকে কিন্তু এই জায়গাটাকে পাইয়ে দিয়েছে, এরকমও অনেকে মনে করছেন রাজনৈতিক মহলে। তার কারণ বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হতে পারত তাহলে তৃণমূল কি এত সহজে এত বিরাট ব্যবধানের মাধ্যমে জিততে পারত? হয়তো পারত না, আবার পারতেও। কিন্তু সেই প্রশ্নটা বা সেই জায়গাটার মুখোমুখি যদি বিরোধীরা দাঁড়িয়ে পড়ত এবং তখন কি ফলাফল হতো সেটা দেখলেও কিন্তু পরিষ্কার হয়ে যেত যে সাধারণ মানুষ কত অংশ তৃণমূলকে চাইছে এবং কতটা বিরোধীদের চাইছে। কিন্তু বিরোধী ভোটটা ভাগাভাগি হয়ে যাওয়ার ফলে এই জায়গাগুলো কিন্তু কঠিন হয়ে গেল। যদিও হারোয়ার ক্ষেত্রে সেটা বলা যায় না, কারণ হারোয়ার ক্ষেত্রে বিরোধীরা টোটাল যা ভোট পেয়েছে তার থেকে হয়তো তৃণমূল ভোট অনেক বেশি পেয়েছে। এই যে বিষয়গুলো কিছু কিছু কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলো সম্পর্কে কিন্তু এই প্রশ্নটা থেকে যায়। ফলে তৃণমূলের এই জয়ের পিছনে বিরোধীদের একটা বড় ভূমিকা আছে, এই কথা কিন্তু অস্বীকার করা যাবে না। অর্থাৎ এই জায়গা থেকে আমরা বলতে পারি যে তৃণমূল এই যে জয়, যতদিন বিরোধীরা বিভক্ত হয়ে থাকবে, তারা একে অপরের বিরোধী হয়েই থাকবে, বিরোধীরা বিরোধীদের বিরোধী হয়ে থাকবে, ততদিন কিন্তু তৃণমূলের পক্ষে একটা বড় জায়গা কিন্তু পরিষ্কার হয়ে থাকবে এবং চোখ বুজিয়ে তৃণমূল কিন্তু বছরের পর বছর তারা কিন্তু শাসন করতে পারবে। এই সম্ভাবনা কিন্তু যথেষ্ট উজ্জ্বল। অর্থাৎ বিরোধীদের এখন থেকে ঠিক করে নিতে হবে তারা তৃণমূলের বিরুদ্ধে কীভাবে লড়াই করবে। সাংগঠনিক দুর্বলতা নিয়ে এইভাবে বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিরোধী ভোটটাকে যদি পরপর কেটে তারা জয়ের আশা করে, সেটা মূর্খের স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই বলা যায় না। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।